হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করতে চলেছি দার্জিলিং থেকে সান্দাকফু হিমালয়ের এক অবিশ্বাস্য অফ রোড অ্যাডভেঞ্চার, যেখানে মেঘ আমাদের ছুঁয়ে যায় আর রাস্তা যেন পাহাড়ের বুক ছেড়ে এগিয়ে চলে। চলুন শুরু করি আমাদের মেমোরেবল অ্যাডভেঞ্চারাস জার্নি। এখন আমরা দার্জিলিং এর হোটেল চাণক্য থেকে রওনা হচ্ছি। এখন সময় ঠিক সকাল 9:15 আর আজকে হলো 21শে অক্টোবর, মঙ্গলবার। আর এখন আমাদের এখানে এই দার্জিলিংয়ের ওয়ান নাইট কিন্তু শেষ হয়ে গেল। আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। আর এখান থেকে গেলে দার্জিলিংয়ের চকবাজার। আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিংয়ের চকবাজারে, ওখান থেকেই শেয়ারে গাড়ি নেব। সুখিয়াপোখরি, মানেভঞ্জন, সুখিয়াপোখরি পরপর গাড়ি যাবে। তো এখান থেকেই কোনো একটা গাড়ি আমরা শেয়ারে নিয়ে যাবো, যেগুলো मानेभंजन যাচ্ছে। जाना है मानेभंजन? कहाँ है? कौन सा गाड़ी जाएगा? दोनों में एक जाएगा, आ रहा है এই গাড়িটা যাবে मानेभंजन। এটাই আগে যাবে বলছে তো। मानेभंजन 12 करता है 4 आदमी। हाँ है, 4 ही बुक कीजिए हाँ मिडल में बैठी। ठीक है, ये जाएगा ना? अभी वो है ना। 400 रुपया पड़ेगा तो हाँ ठीक है। 400 पड़ेगा। 100 रुपये का पर हेड। हाँ पर চলো। किन होता है তো এখান থেকে এই দার্জিলিংয়ের এই চকবাজার থেকে मानेभंजन পর্যন্ত শেয়ারিংয়ের ভাড়া হলো পার হেড 100 টাকা করে। আমরা আজই 3 জন, তো মাঝখানের এই 4টে সিট আমরা নিয়ে নিলাম, কিনে আমরা দিচ্ছি 400 টাকা। ঠিক বেলা 11:20 দার্জিলিং থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে এই শেয়ারের গাড়ি ছেড়ে দিল। এই শেয়ারের গাড়িতে একটা সমস্যা হচ্ছে, এরা কিন্তু 10 জন না হলে গাড়ি ছাড়ে না। সেক্ষেত্রে দার্জিলিং স্ট্যান্ডে আপনাকে খানিকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তবে সকালের দিকে এলে এই 10 জন কিন্তু তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। এই মুহূর্তে এই গাড়িতে 9 জন প্যাসেঞ্জার আছে। ঘুম স্টেশনের কাছাকাছি আরও একজন প্যাসেঞ্জার উঠবে। এই নিয়ে মোট হলো 10 জন। এই 10 জন প্যাসেঞ্জার নিয়ে এই গাড়ি যাবে মানেভঞ্জন। যাওয়ার পথেই হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম এই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। টয় ট্রেনে ঘূর্ণায়মান ট্র্যাক, বাতাসের লোপের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম ঘুমের উদ্দেশ্যে। এই হলো ভারতবর্ষের উচ্চতম ঘুম রেলওয়ে স্টেশন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলেরই একটি স্টেশন। এই হিলকার্ড রোড বা NH 10110 থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে ধরে নিলাম ঋষি রোড। এই রোডের আরও একটি নাম হলো সুখিয়াপোখরি রোড। দার্জিলিং থেকে মিরিক যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হবে ভায়া সুখিয়াপোখরি হয়ে। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে এই স্থানটির নাম হলো ঘুম ভঞ্জন। এখানে ভঞ্জন কথাটির অর্থ হলো জাংশন, অর্থাৎ এটি হলো ঘুম জাংশন। দার্জিলিংয়ের চকবাজার বাস স্ট্যান্ড থেকে সুখিয়াপোখরি হয়ে মানেভঞ্জনের দূরত্ব হলো 25 কিলোমিটার। এই গাড়িতে সময় লাগার কথা 1 ঘন্টার মতো। এই ঘুম এলাকাতে পাহাড় একটু বেশি খাড়া, বাতাসও বেশ ঠান্ডা। মনে হবে যেন দার্জিলিং শহর থেকে এক অন্য জগতে প্রবেশ করলাম। আর দেখুন একটু দূরে পাহাড়ের ওই নিচু ঢালে দুর্দান্ত ফটোজেনিক ওই পাইন গাছের সারি, আর দূরে ওই কুয়াশা ঘেরা পাহাড়ের ঢাল, সব মিলিয়ে সত্যি অসাধারণ লাগছে। এখন বেলা 12:21 আর আমরা পৌঁছে গেলাম সুখিয়াপোখরিতে। এই সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন মাত্র 7 কিলোমিটার। দার্জিলিং থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই সুখিয়াপোখরি একটি ব্যস্ত পাহাড়ি জনপদ। পশুপতি, মিরিক বা শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম মানেভঞ্জন যাওয়ার জন্য। ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে মানেভঞ্জন 7 কিলোমিটার, সান্দাকফু 39 কিলোমিটার, ফালুট 60 কিলোমিটার, রিম্বিক 53 কিলোমিটার। আর এই হলো মানেভঞ্জন রোড। সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জনের এই রাস্তা নতুনভাবে তৈরি হয়ে গেছে। মাত্র 7 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা আগে কিন্তু যথেষ্ট খারাপ ছিল। তারপর এলাকাবাসীদের দাবি মেনে এই রাস্তা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে এই রাস্তা বেশ মসৃণ। সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন যাওয়ার এই রাস্তা বেশ শান্ত এবং নির্জন। এই রাস্তার ঠিক পাশেই ভারত নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার। ভাবতেই কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। সুখিয়াপোখরি থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মানেভঞ্জনে। একদম ভারত নেপাল বর্ডারে অবস্থিত এই মানেভঞ্জন ছোট্ট পাহাড়ি জনপদ। মানেভঞ্জন হলো গেটওয়ে অফ সিংলিলা ন্যাশনাল পার্ক। এটি বিখ্যাত সান্দাকফু ফালুট ট্রেকের জন্য জনপ্রিয় গন্তব্যস্থল। এখন সময় ঠিক বেলা 12:35
আর আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। এই হলো মানেভঞ্জন, এখানেই কিন্তু গাড়ি স্ট্যান্ড। তো এখানে আমরা সবাই নামলাম আস্তে আস্তে। আর আমাদের সব লাগেজ ওপরে আছে। ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে আমরা গাড়ি ছেড়ে এবার সামনে এগিয়ে যাচ্ছি। একটু আগে যেতে হবে, আমাদের সান্দাকফু যাওয়ার জন্য ল্যান্ড রোভার ভাড়া করতে হবে, যেগুলো 4 হুইল ড্রাইভ গাড়ি। সেই গাড়িতে করে আমরা চলে যাব সান্দাকফু। টুরিস্ট ড্রপিং পয়েন্ট। टिंगलिंग को तो ग्राउंड बोले थे तो ग्राउंड बट के लिए सारा लगा কাউন্টার কিধার হয়? সান্দাক পূজার কাউন্টার হচ্ছে এখানে। সিংলীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন, মানেভঞ্জন, দার্জিলিং। গাড়ি জায়গা না, গাড়ি জায়গা সান্দাকফু। এই হলো সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস। সান্দাকফু যাওয়ার জন্য 4 হুইল ড্রাইভ গাড়ি এখান থেকেই বুক করতে হবে। এখানে বেশ কয়েকটি মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। এবার দেখা যাক সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বিভিন্ন স্থানে ফেয়ার চার্ট কত তা একবার জেনে নেওয়া যাক। এই অফিসেই ফেয়ার চার্ট টাঙানো আছে, আর এটাই এদের ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং কিন্তু এখানে চলবে না। আর দেখুন, এখানে মানেভঞ্জন থেকে সান্দাকফু বা ফালুট ছাড়াও অন্যান্য স্থানে যাওয়ার ফেয়ার চার্টও দেওয়া আছে। শুধুমাত্র ড্রপ করার ফেয়ার আলাদা, আপ ডাউনের ফেয়ার আলাদা, এবং নাইট হল্টের জন্য এক্সট্রা 1500 টাকা দিতে হবে। মানেভঞ্জন থেকে সান্দাকফু এই আপ ডাউনের ফেয়ার হলো 5500 টাকা, এবং নাইট হল্টের জন্য পড়ছে 1500 টাকা। অর্থাৎ মোট 7000 টাকাতে 1 नाइट সান্দাকফুতে থেকে আপনি আপ ডাউন করতে পারবেন। ये आपका जो सिस्टम है बहुत अच्छा है, कोई बार्गेनिंग नहीं, कुछ भी नहीं है, सिस्टम अच्छा है। हमको सिर्फ अच्छा गाड़ी चाहिए। এই হলো বুকিং টিকিট। সান্দাকফুতে 1 नाइट হল্ট নিয়ে আমাদের মোট ট্যারিফ পড়লো 7000 টাকা। সান্দাকফুর জন্য 4 হুইল ড্রাইভ আমরা বুক করে ফেললাম। এরপর আমরা চললাম কিছু টিফিন করতে। চলে এসেছি মোমো খেতে। সেটা জানি না, আমি তো হোমস দেখেছে। কমপ্লিট বলেছ? 3 ওই তো পেট ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে মোমো। आंटी मोमो कितने का है प्लेट? 80। ये भेज क्या नॉन भेज? और ये चिकन मोमो, तो चिकन मोमो प्लेट 80 টাকা করে, 8 পিস। তো এখানে আছে 8 পিস। यहाँ पर मोमो अच्छा बनता है। ठीक है ठीक है। দারুণ, একদম গরম গরম মোমো। এগুলো খেলে তো ভাত খাওয়া দরকারই হবে না। হোমস কি করে বলছো ভাত খাবে? এখানে এসে আমরা গরম গরম 3 প্লেট মোমোর অর্ডার দিয়ে দিলাম। এই মোমো চলে এসছে, এবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। খাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে যাবো সান্দাকফুর উদ্দেশ্যে। এই মানেভঞ্জনে কিন্তু নাইট স্টে করার জন্য কিন্তু অনেক হোটেল আছে, চারিদিকেই হোটেল, হোমস্টে সবই আছে। বিভিন্ন বাজেটের মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবেন। এই হলো হোটেল প্রধান। ল্যান্ড রোভার বুকিং কাউন্টারের পাশেই এই হোটেলটি। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে কিন্তু যোগাযোগ করতে পারেন। টিফিন খাওয়ার পর এবার আমরা চললাম ল্যান্ড রোভারের দিকে। ওখানেই আমরা লাগেজগুলো প্যাক করে দেবো। यही गाड़ी है ना वो वाला? তো এই হচ্ছে আমাদের বোলেরো গাড়ি, যেটা যাবে মানেভঞ্জন থেকে সান্দাকফু। গাড়ির নাম্বার WB782288। তো এর সঙ্গে ম্যাচ করে নিলেই হবে। হ্যাঁ, ইয়ে একই গাড়ি নাম্বার। বুকিং স্লিপের মধ্যে লেখা গাড়ির নাম্বারটি অবশ্যই ভেরিফাই করে নেবেন। ও মানে পদ্মে হাম। এখানে এসে আধার কার্ডের জেরক্স করে নিলাম। তো আমাদের 3 জনের জন্য আধার কার্ডের জেরক্স করতে আমাদের পড়লো 10 টাকা। কি 2 কপি করে করতে হয়েছে কি? আচ্ছা আচ্ছা, 2 কপি করে করার জন্য 10 টাকা পড়লো। সুতরাং বুঝতেই পারছেন এখানে পারমিশনের জন্য প্রত্যেকেরই আধার কার্ড দরকার। তো এই হলো পুলিশ বুথ, মানেভঞ্জন চেকপোস্ট। এখানে এসে আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে। পার হেড 2 কপি জেরক্স নিয়ে এখানে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, তবেই কিন্তু সান্দাকফুর দিকে যাওয়ার পারমিশন পাবেন। ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম এটা। তো এই ছোট্ট ভাই কিন্তু আমাদের নিয়ে যাবে টুয়ার্ড সান্দাকফু। এখানে যে এই এন্ট্রি ফর্ম ফিল আপ করলাম, এই এন্ট্রি ফর্মের জন্য 10 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে।
এই হচ্ছে পুরোনো আমলের ল্যান্ড রোভার, দেখুন এখানে লেখা আছে ল্যান্ড রোভার। ল্যান্ড রোভারের ইঞ্জিন অবশ্য এতে নেই, মাহিন্দ্রার ইঞ্জিন দিয়েই এই গাড়ি কিন্তু চলে। এই মানেভঞ্জন থেকে সান্দাকপু হচ্ছে 34 কিলোমিটার। এবার দেখছি 34 কিলোমিটার যেতে কত টাইম লাগে। ওমস উঠে পড়েছে, ওমসের মাম্মিও উঠে পড়েছে, আমি উঠে পড়লাম আমাদের ছোট ভাইয়ের গাড়িতে। ঠিক বেলা 1:25 আমরা কিন্তু গাড়ি ছেড়ে দিলাম সান্দাকপুর উদ্দেশ্যে। মাঝখানে চেকপোস্টে চেকিং হবে, তো সব মিলে কত টাইম লাগছে সেটাও আমি দেখছি, এবং সেটাও কিন্তু এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবেন। সান্দাকপুর 31 কিলোমিটার, 31 কিলোমিটার এখান থেকে। ফালুর 52। মানেভঞ্জন থেকে ঠিক বেরোনোর পরই আমাদের কিন্তু খাড়া চড়াই বেয়ে উপরে উঠতে হচ্ছে। প্রথম 3 কিলোমিটার চড়াই বেয়ে উপরে ওঠার পরই পড়বে চিত্রে। এই রাস্তায় 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত স্টিপ ড্রাইভ থাকায় 4x4 গাড়ি বাধ্যতামূলক এইসব রাস্তায়। এই রাস্তায় নর্মাল কার গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 4x4 যে গাড়ি, তার টকটাই কিন্তু এত খাড়া রাস্তায় টেনে তুলতে সাহায্য করে। এই 4 হুইল ড্রাইভ মাহিন্দ্রার বোলেরো গাড়িতে করে আমরা যাচ্ছি সান্দাকফু। এই গাড়িতে সিটের কম্বিনেশনটা এইরকম। এই গাড়িতে সামনে একজন, মাঝখানে 3 জন এবং পেছনে 2 জন, অর্থাৎ মোট 6 জন আরামদায়কভাবে কিন্তু বসতে পারবে। আর একটু কষ্ট করে আরো 2 জন বা 3 জনও বসতে পারবে। আমরা পৌঁছে গেলাম চিত্রে। মানেভঞ্জন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 8340 ফুট উচ্চতায় এই হলো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। মানেভঞ্জন থেকে চিত্রে পর্যন্ত এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া। ট্রেক করতে সময় লাগতে পারে প্রায় 2 থেকে 3 ঘন্টা, আর গাড়িতে আমাদের সময় লাগলো 20 মিনিট। এখানকার চিত্রে মনাস্ট্রি বেশ বিখ্যাত। সান্দাকপুর যাওয়ার পথে এখানে নামতেই পারেন। আমাদের যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা আর এখানে স্টে করলাম না। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা শুরু করছি দার্জিলিং জেলার এক অবিশ্বাস্যকর এবং রোমাঞ্চকর রোড ট্রিপ। 4x4 গাড়িতে করে মানেভঞ্জন থেকে সান্দাকফু। চারিদিকে দুর্দান্ত এক প্রকৃতির মধ্য দিয়ে এই এক রোমাঞ্চকর যাত্রা। রাস্তা কিন্তু আমরা এখন ভালোই পাচ্ছি, আর এই মুহূর্তে আমরা কিন্তু ক্রমশ উপরের দিকেই উঠছি। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন সান্দাকপুর যাওয়ার রাস্তা এখন কিন্তু যথেষ্টই ভালো হয়ে গেছে। কংক্রিটের ঢালাই করা রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। এখন দেখার এই রাস্তাটা কতখানি ভালো থাকে। আমরা যাচ্ছি এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। দার্জিলিং জেলায় অবস্থিত এই ন্যাশনাল পার্কটি ভারতের সর্বোচ্চ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। আগেই মানেভঞ্জন থেকে সান্দাকফু কিন্তু আমরা ট্রেক করেছি, আর এখন আমরা এই গাড়িতে করে যাচ্ছি। এই রোড ট্রিপের মাঝে মাঝেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এখন যেহেতু বেলা প্রায় 2টো বাজতে চললো, কাঞ্চনজঙ্ঘার অনেকখানি কিন্তু মেঘে ঢেকে গেছে, কিন্তু তাহলেও বেশ খানিকটা দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ওই যে। আর এই সান্দাকফু বা ফালুর থেকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধ ফরমেশন। তো এই অবিশ্বাস্য ফরমেশন দেখার জন্য কিন্তু সান্দাকফু আসা, আর তার সঙ্গে দেখতে পাওয়া যাবে দুর্দান্ত রকমের সানরাইজ, অবশ্যই যদি আকাশ খুব পরিষ্কার থাকে। এই আছে ন্যাশনাল ল্যান্ড রোভার। আমরা পৌঁছে গেলাম লামেধুরা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের হাই অল্টিটিউড রিজে অবস্থিত এই স্থানটি। সামনে রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা এখন পাহাড়ের টপেই গাড়ি ড্রাইভ করছি। আমাদের এই 4x4 গাড়ির ইয়াং ড্রাইভার খুব কনফিডেন্টলি কিন্তু গাড়ি ড্রাইভ করছে। লো গিয়ারে গাড়ি একটু একটু করে উপরে উঠছে, আর আমাদের এই ইয়াং ড্রাইভার একজন অফ রোড মাস্টার।
সাধারণত যে গাড়ি উপরের দিকে উঠবে সেই গাড়িকেই কিন্তু সাইড দিতে হয়। তো এখানেও সেই নিয়মটির প্রযোজ্য হলো। সামনের গাড়িটি ব্যাক গিয়ারে গিয়ে আমাদের গাড়িকে কিন্তু সাইড দিয়ে দিল, আর তার ফলে আমরা কিন্তু ডান দিক দিয়ে সহজেই চলে যেতে পারলাম। আমরা পৌঁছে গেলাম মেঘমা। মানেভঞ্জন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে সিঙ্গালীলা রিজের ওপর আরো একটি ছোট্ট সেটেলমেন্ট, এই হলো মেঘমা। নামটি খুব সুন্দর। এই মেঘমাকে বলা হয় গেটওয়ে অফ দ্য ক্লাউডস। এই মেঘমা থেকে রাস্তা আরো খাড়া হয়ে ওপরে নিয়ে যায় টুংলুতে, যা সান্দাকফু রিজ লাইনের অন্যতম উচ্চতম স্থান। তো এই মেঘমা পর্যন্ত আমাদের প্রায় 2বার চেকিং হয়ে গেল। রোড ট্রিপের ক্লান্তিতে আমাদের ওমস ঘুমিয়ে পড়েছে। চারিদিকে দৃশ্য কিন্তু সত্যিই অসাধারণ। খাড়া রাস্তা পেয়ে আমরা এগিয়ে চলেছি টুংলুর দিকে, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। যদিও এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার জায়গাটা মেঘে ঢাকা। পাহাড়ের একদম টপ লেভেল থেকে খাড়ির দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগে। যাত্রাপথের এইসব সৌন্দর্যের জন্যই তো এই যে রোড ট্রিপটা অসাধারণ। টুংলুর কাছাকাছি আসতেই আমরা দেখতে পেলাম সেই সুপরিচিত কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত দৃশ্যের কিছুটা ঝলক। ঠিক বেলা 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম টুংলু। সমুদ্রপৃষ্ঠ থেকে 3070 মিটার উচ্চতায় অবস্থিত এই টুংলু হল সান্দাকফু রিজ লাইনের অন্যতম উচ্চতম স্থান। এই মানেভঞ্জন সান্দাকফু রোডের ঠিক পাশেই টুংলুর বিখ্যাত ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত স্লিপিং বুদ্ধ ফরমেশন। এই ভিউ পয়েন্ট দেখার জন্যই আমরা এখানেই গাড়ি হল্ট করলাম। এখন সময় ঠিক বেলা 2:05, আর চারিদিকটা কিন্তু আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি টুংলুতে। টুংলু থেকে কাঞ্চনজঙ্ঘার বেশ কিছুটা কিন্তু ভিউ দেখতে পাচ্ছি, সেই ভিউটা আমি দেখাচ্ছি। ওই যে কাঞ্চনজঙ্ঘা, জুম করলে আরো ভালো বোঝা যাবে। কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মেঘের কোলে চলে যাচ্ছে। এই টুংলু থেকেও কাঞ্চনজঙ্ঘার 180 ভিউ পাওয়া যায়। আর ওই হচ্ছে দূরে দার্জিলিং, ওই যে দার্জিলিং। এখানে দেখছি ওয়াগনার গাড়ি চলে এসছে, এই ওয়াগনার গাড়ি। আর এই হচ্ছে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছি কংক্রিটের হয়ে গেছে। আর এখান থেকে দার্জিলিং শহরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। আমরা এই মুহূর্তে অতিক্রম করে গেলাম টুংলু। টুংলুতে কিন্তু বেশ কিছু থাকার জায়গা আছে। এই টুংলু থেকে সান্দাকফু দূরত্ব প্রায় 20 কিলোমিটার। টুংলুর ঠিক পরেই আমরা একটু একটু করে নামতে শুরু করলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছি টুমলিং। টুংলু থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এই টুমলিং, যেটি হলো এই সান্দাকফু রুটের অন্যতম সেরা ভিউ পয়েন্ট। এখনো পর্যন্ত আমরা পাচ্ছি এই দুর্দান্ত কংক্রিটের রোড। আর দেখুন এই টুমলিং যাওয়ার পথের কি দৃশ্য, সত্যি অসাধারণ, তাই না? টুংলু থেকে টুমলিং এর দিকে নামার সময় এই যে রাস্তাটা, এটাই পুরো ট্রেলের সবচেয়ে শান্ত, সুন্দর এবং মনোরম অংশ। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে দুদিকে শুধু সবুজ কার্পেটের পাহাড়ের ঢাল চোখে পড়ছে, আর মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘের দল। এই টুমলিং কিন্তু নেপালের ইলম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ভারতের মধ্যে নয়। সান্দাকফু যাওয়ার পথে আপনি যে কখন ভারতে থাকবেন আবার নেপালে ঢুকবেন তা কিন্তু চট করে বোঝা যাবে না। আমার তো মনে হয় সান্দাকফু রুটের সবচেয়ে সুন্দর 2 কিলোমিটার রাস্তা হলো এই টুংলু থেকে টুমলিং। পাঁচ মিনিটের মধ্যেও কিন্তু পৌঁছে গেলাম টুংলু থেকে টামলিং। তো এখানে কিন্তু এই গাড়ির ড্রাইভাররা সবাই কিন্তু চা খায়, টিফিন করে, তো সেই কারণে এখানে কিন্তু গাড়িটা কিন্তু হল্ট করছে। এই হচ্ছে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা।
এই যে চলে গেছে রাস্তা এখান দিয়ে, তো এখান দিয়ে নিচ দিয়েও যাওয়া যায়, আবার সোজা উপর দিয়েও যাওয়া যায়। টুংলু থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে এলাম এই টামলিংয়ে। এই হলো ভারত নেপাল ইন্টারন্যাশনাল বর্ডার পোস্ট। এই পোস্টের পেছনেই ওই হলো হোমস্টে। এখানে আরো বেশ কয়েকটি হোমস্টে আছে যেগুলোতে আপনি থাকতে পারবেন। আর ওই দেখুন একটু দূরে একটু উঁচু জায়গায় আরো একটি লজ, ওটি হলো সিদ্ধার্থ লজ, ওখানেও থাকতে পারবেন। টুমলিং এর এই যে কোনো পজিশন থেকে কাঞ্চনজঙ্ঘার শিল্পিং বুদ্ধ ফরমেশনের অসাধারণ সব ভিউ দেখতে পাওয়া যায়। এই বেলা 2:15 কাঞ্চনজঙ্ঘার খুব অল্প অংশই দৃশ্যমান, বেশিরভাগটাই এখন মেঘে ঢেকে গেছে। বাম দিকে নিচের এই রাস্তাটা চলে গেছে নেপালের মধ্য দিয়ে, অনেকেই এটা ট্রেকিং রুট হিসাবে ব্যবহার করেন। আর উপরের রাস্তাটা চলে গেছে ভারতের মধ্য দিয়ে। এবারে সান্দাকফু সফরে আমরা কিন্তু একটা ভালো গাড়ি পেয়েছি, এই হলো 4x4 বোলেরো গাড়ি। এটা দিয়েও স্টিয়ারিং ঘোরানো যায়। আর হোমসে খুব ঠান্ডা লাগছে, বোঝা যাচ্ছে। হোমসের মামি ফোন ঘাটছে। এই হলো 4x4 ল্যান্ড রোভার। সেই ল্যান্ড রোভারের পুরনো লোগো কিন্তু এখানে আছে। তো অনেকে টামলিং অবধি বেড়াতে আসে, তো সেক্ষেত্রে তারা এই অবধি এসে আবার এখান থেকে ব্যাক করে যায়। টামলিং অবধি দেখলাম রাস্তা কিন্তু কন্ডিশন যথেষ্ট ভালো। এখন সময় ঠিক বেলা 2:30, আর আমরা এখন টুমলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে। টুমলিং থেকে বের হওয়ার রাস্তা পাহাড়ের ডালে আঁকা এক সরু ট্রেল। একদিকে মেঘে ঢাকা পাহাড়ের চূড়ো, অন্যদিকে সবুজ উপত্যকা, আর মাঝখান দিয়ে চলে গেছে আমাদের এখনো পর্যন্ত ঢালাই করা রাস্তা। দেখতে পাচ্ছি গাড়ির আভারেজ স্পিড 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই থাকছে। সান্দাকপুর এখনো 18 কিলোমিটার, সময় লাগতে পারে আরো 1.5 ঘন্টা। মানেমঞ্জন থেকে বেলা 3টে পর্যন্ত কিন্তু সান্দাকপুর উদ্দেশ্যে গাড়ি ছাড়ে। টুংলু বা টামলিং গেলে সেগুলো বিকেল 4টে অবধি। এই হলো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রধান প্রবেশ পথ। এখানে চেকিং হওয়ার পরই আপনি এই পার্কের মধ্যে প্রবেশ করতে পারবেন। আমাদের গাড়ির ড্রাইভার এই ব্যাপারে হেল্প করছে। ডকুমেন্ট চেকিং হওয়ার পরই আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করলাম। সঙ্গে অবশ্যই আপনাদের অরিজিনাল আধার কার্ড রাখবেন। ওই দেখুন সামনেই অল্টো কেটেন গাড়ি দাঁড়িয়ে আছে, তবে এই গাড়িগুলো শুধুমাত্র স্থানীয়রাই ব্যবহার করতে পারবেন। আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের যে কোর এরিয়া আছে তার মধ্যে প্রবেশ করে গেছি। তো এর মধ্যেই আমাদের মোট 3বার কিন্তু চেকিং হয়ে গেল। মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আমাদের কোনো চেকিং করেনি। আধার কার্ডের যেটা জেরক্স আছে সেই জেরক্সটাই চেক করেছে। এখানে একটা নোটিফিকেশন দেখলাম যে কেবলমাত্র ভারতীয় এবং নেপালি ছাড়া তৃতীয় কোনো দেশ এই ইন্ডিয়ান নেপাল যে বর্ডার এটা অতিক্রম করতে পারবে না। তো এটা যেতে গেলে অবভিয়াসলি তাদের কোনো রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট নিয়ে আসতে হবে, তারপরে এখান দিয়ে অতিক্রম করতে পারবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের কোর এরিয়াতে আমরা প্রবেশ করে গেছি। এখানেই দেখা মেলে রেড পান্ডার মতো বিরল প্রজাতির প্রাণী। রাস্তার ধারে ধারে এই যে বাঁশ গাছের বন দেখছেন, এদের কচি পাতা এই রেড পান্ডাদের কিন্তু প্রিয় খাদ্য। খুব ভোরবেলা এখানে এলে রেড পান্ডাদের দেখা মিলতে পারে। এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের রেড পান্ডা হলো প্রধান প্রতীকী কিন্তু অধরা বাসিন্দা। আমাদের সামনেই যাচ্ছে একটা ল্যান্ড রোভার, পিছনে 3জন, সামনে 2জন, ও 4জন মেয়েই যাচ্ছে শুধু না, মানে লেডিস স্পেশাল সামনে গাড়িটা। টামলিং থেকে নামতে নামতে প্রকৃতির রং যেন বদলে যেতে থাকে। উঁচু পাহাড়ের খোলা বাতাস থেকে এবার আমরা ঢুকে পড়েছি ঘন জঙ্গলের নীরবতায়। আর ঠিক সেই জঙ্গলের পরেই আছে গৌরীবাস। পৌঁছে গেলাম গৌরীবাস। এখন ঠিক বেলা 3টে, ফালুট 33, সান্দাকফু 12, কাইয়াকাটা 3 কিলোমিটার। তো এই স্থানটি হলো গৌরীবাস। এখানে কিন্তু জিটিএর লজ আছে, হোমস্টেও আছে। যারা ট্রেক করে তারা কিন্তু এই গৌরীবাসে কিন্তু নাইট স্টে করে।
আর্মির ক্যাম্প। এখন সময় ঠিক বেলা 3টে। এই আমাদের 4x4 বোলেরোতে করে পৌঁছে গেলাম গরিবাসে। এই গরিবাসে কিন্তু হোমস্টেও আছে, দেখাচ্ছি। এই হচ্ছে ম্যাগনোলিয়া হোমস্টে গরিবাস, ফোন নাম্বার দেওয়া আছে। যারা ট্রেকিং করছেন তাদের জন্য কিন্তু এইসব লজগুলো কিন্তু অ্যাভেলেবেল। এছাড়া জিটিএল লজও আছে, সেখানেও থাকতে পারবেন। আর এই গরিবাসে কিন্তু আমাকে নিজেকে নেমেই কিন্তু সাইন করতে হলো, ফোন নাম্বার বলতে হলো। এখানকার জল কিন্তু খুব টেস্টফুল, মানে খেয়ে কিন্তু একটা শান্তি পাওয়া যায়। এখন ওয়েদার দেখেছি পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। প্রায় 8600 ফিট উচ্চতায় এই গৈরিবাসে সব গাড়ি অল্প সময়ের জন্য দাঁড়ায়, কারণ এরপরই শুরু হবে আরো খাড়া, আরো পাথুরের রাস্তা, বিশেষ করে কালিয়াপগড়ির দিকে ওঠা। এইমাত্র আমরা গৈরিবাস অতিক্রম করে চলে যাচ্ছি সান্দাকপুর দিকে। এখান থেকে সান্দাকপুর আর মাত্র 12 কিলোমিটার। এই মুহূর্তে চারিদিকটা কিন্তু মেঘের আস্তরণে ঢাকা পড়ছে, আর এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন যতটাই উঁচুতে উঠছি ততই মেঘের মধ্যে প্রবেশ করছি। সাদা মেঘে ঢেকে গেছে। তো অনেকখানি চলেই গেলাম, এখনো প্রায় 8 কিলোমিটার মতো রাস্তা বাকি। যা দেখতে পাচ্ছি যে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এইদিকে রাস্তাটা নতুনভাবে তৈরি হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যাড প্যাচ আছে, যেমন এখানে একটু ব্যাড প্যাচ। হেলতে দুলতে আমরা যাচ্ছি। খুব সম্ভবত এখান দিয়ে ওয়াটার ক্রসিং বলেই এই জায়গাটা এরকম করে রাখা হয়েছে। আবার রাস্তার কন্ডিশন দারুণভাবে তৈরি করে দেওয়া হয়েছে। গৈরিবাসের শান্ত জঙ্গল আর নরম বাতাসকে পেছনে রেখে আমরা এগিয়ে চলেছি একটু ওপরের দিকে। এরপরই যে জায়গাটা আসছে তার নাম হলো কেয়াকাট্টা। সিংলিলা ন্যাশনাল পার্কের একদম হৃদয়ের ভেতরে থাকা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ মোড়েই অবস্থিত এই কেয়াকাট্টা। এর উচ্চতা হলো 9186 ফুট। এখন সময় প্রায় বেলা 3:20। আমরা এই কায়াকাট্টাকে অতিক্রম করে চলে যাচ্ছি। এখানে থামলে দেখতে পাবেন উপত্যকার নিচে নামা গভীর সবুজ বন আর ওপরে কমল মেঘের সারি। এখান থেকে রাস্তা দুদিকে, একদিকে কালিয়াপগড়ির চড়াই, অন্যদিকে নেপালে গ্রামের দিকে চলে গেছে ট্রেন। কেয়াকাট্টা থেকে বেরিয়ে এবার আমরা উঠছি কালিয়াপগড়ির দিকে, যেখানে আছে সেই রহস্যময় কালো লেক। চলুন, সামনে অপেক্ষা করছে এই যাত্রার আরো একটি মঞ্চ হয়ে যাওয়া অধ্যায়। এখন কিন্তু বোলেরো 4-wheel ড্রাইভ মোডে কিন্তু উপরে উঠছে। এইখানটাতে রাস্তাটা কিন্তু ভেঙে গেছে, প্রবল বৃষ্টির কারণে রাস্তাটা এখানে ভেঙে গেছে। এটা হচ্ছে নেপালের বর্ডার, ওদেরটা নেপাল, এদিকটা ইন্ডিয়া। আমরা কিন্তু এখন বেশ নিচের দিকেই নামছি, তাহলে বোঝাই যাচ্ছে এরপর কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হবে। লম্বা এই রোডের ট্রেল অনেকটা দূরে গিয়ে মেঘের মধ্যে লুকিয়ে পড়েছে। আমরা পৌঁছে গেলাম বাতাসি, আর এখানেও কিন্তু আইডেন্টিটি প্রুফ কিন্তু চেক হয়। তো এটা নিয়ে মোট 5 বার কিন্তু আমাদের আইডেন্টিটি চেক হচ্ছে। সব জায়গাতেই আধার কার্ড দেখালেই হয়ে যাচ্ছে। গাড়ির জানলা দিয়ে দেখতে পেলাম বাইরের পরিবেশ ঘন মেঘের চাদরে ঢাকা। একটু দূরেই প্রায় কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, বাতাসে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সান্দাকপুর পথে। রাস্তা এখন আরো চড়াই। বোলেরো 4x4 এর শক্তিতে ভর করে আমরা উপরের দিকে এগিয়ে চলেছি। গরু আছে আবার এখানে। কালিয়াপগড়ির কিছুটা আগে এই পুরো অংশটাই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ঘন রডোডেন্ড্রনের জঙ্গল। মার্চ এপ্রিল মাসে পুরো পাহাড়টাই লাল, গোলাপি, মাঝে মাঝে সাদা রঙের ফুলে ভরে যায়। এই ন্যাশনাল পার্কের জঙ্গল ছাদ জুড়ে শুধুই লাল গোলাপি ফুলের মেলা, আর এই রাস্তায় ঝরে পড়ে লাল পাপড়ি, একদম লাল কার্পেটের মতো। সেই সময়কার পরিষ্কার দিনে এই জঙ্গলের ফাঁক দিয়েই দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা। রডোডেন্ড্রনের ব্লুমিং আর এই কাঞ্চনজঙ্ঘা সব মিলে তৈরি করবে অসাধারণ এক ল্যান্ডস্কেপ। সেই ল্যান্ডস্কেপ দেখার জন্য আমরা একবার মার্চ এপ্রিলে যাওয়ার চেষ্টা করব। Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh.
একটা ছোট্ট ঊর্ধ্বমুখী বাঘ নিয়েই আমরা প্রবেশ করলাম কালিয়াপোখরিতে। ওই যে নিচে যে কালো রঙের হ্রদটা দেখছেন ওটাই পোখরি। এর জল কখনো পুরোপুরি জমে না, আর সারা বছর রংটা থাকে গভীর কালো, সেই কারণে এর নাম কালিয়াপোখরি। এখন সময় ঠিক বেলা 3:35। কালিয়াপোখরিতে ঢোকার সামনেই রাস্তাটা বেশ খারাপ। আমরা হেলতে তুলতে যাচ্ছি। ঠিক কালিয়াপোখরি একটু আগেই রাস্তা বেশ খারাপ। কালিয়াপোখরিতেই আবার দেখতে পেয়ে গেলাম ভারত নেপাল ইন্টারন্যাশনাল পোস্ট। এই পোস্টের ডান দিকেই আছে নেপাল আর বাম দিকে ভারত। এই রাস্তার ঠিক পাশেই ওই যে একটু দূরে কালিয়াপোখরি লেক। লেকটি ছোট কিন্তু খুব পবিত্র লেক। নেপালি শব্দ পোখরির অর্থই হলো লেক, আর কালিয়া মানে কালো, অর্থাৎ কালো বর্ণের লেক। স্থানীয়দের কাছে এই লেক অত্যন্ত পবিত্র বলেই গণ্য করা হয়। আমরা এলাম ওদিকের ওই রাস্তা দিয়ে। কালিয়াপোখরি শুধু সান্দাকফু যাওয়ার পথে একটা স্টপ নয়, এটা একটা অনুভূতি। এখানকার বাতাসে একটা শান্তিময় শক্তি আছে, আর আছে সামনে হিমালয়ের বিশালতা। সত্যি অবিশ্বাস্য। যদি এই স্থানটি মেঘে ঢাকা না থাকতো তাহলে এখান থেকেই দেখতে পাওয়া যেত দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা। টু সান্দাকফু রুরাল মিউনিসিপ্যালিটি। তো একটা গ্রুপ ট্রেক করে আসছে দেখতে পাচ্ছি। এই হলো কালিয়াপোখরি লেক। এই লেকের পাশ দিয়ে এখন আমি হাঁটছি, ওদিকে যাচ্ছি, একটু ভিউটা ক্যাপচার করব। ট্রেকিং এর গ্রুপ চলে আসছে। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু খুব জনপ্রিয় ট্রেকিং রুট। এখানে আছে একটা দারুণ ভিউ পাচ্ছি। তোমার ওই কত দূর অবধি যাবে সান্দাকফু? না আজকে আজকে এই কালিয়াপোখরিতেই, তাহলে তার কোনো অসুবিধা নেই। এখান থেকে সান্দাকফু আর 8 কিলোমিটার। নেমে যাবে, বুঝতে পেরেছি। এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার অ্যাট স্লো স্পিড, অর্থাৎ ধীরে ধীরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। কালিয়াপোখরি পেরোতেই রাস্তার চেহারাটা পুরো পাল্টে গেল। এখন থেকে শুরু সত্যিকারের অফরোডিং। হিমালয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছি 4x4 এর লড়াইতে সামিল হয়ে। ওই যে সামনে দেখুন, এই কালিয়াপোখরি থেকে একটা রাস্তা চলে গেছে ডান দিকে ভারতের মধ্য দিয়ে, আমরা যাচ্ছি বাম দিকে নেপালের মধ্য দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছেন ওই হলো নেপালের এন্ট্রি পয়েন্ট। এখানে এসে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। এই হচ্ছে নেপাল, নেপালের ফ্ল্যাগ। আর নেপালে প্রবেশ করার সময় আমাদের এই ট্যুরিস্ট এন্ট্রি ফি দিতে হলো, পার হেড 50 টাকা করে। তো 3 জনের জন্য আমাদের পড়লো 150 টাকা। নেপালের মধ্য দিয়ে এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে মাত্র 2 কিলোমিটার এগোলেই পড়বে ভিকে ভঞ্জান। এখানে গাড়ি চালানো মানেই একটা চেক পয়েন্ট। ড্রাইভারের স্কিল, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর 4x4 সিস্টেমের সব একসাথে পরীক্ষায় বসে। ইঞ্জিনের গর্জন, চাকার নিচে পাথরের খটখট শব্দ, পুরো রাস্তাটাই যেন এক রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্র। এই কালিয়াপোখরিতে এই নেপালের সাইডে দেখতেই পাচ্ছি জিটিএ লজ ছাড়াও এখানে কিন্তু বেশ কিছু হোমস্টে আছে। এই হলো কালিয়াপোখরির একটি নামকরা হোমস্টে, এর নাম হলো ভান্ডিম লজ অ্যান্ড রেস্তোরাঁ। রাস্তার কন্ডিশন এখানে বেশ খারাপ। নেপালে প্রবেশ করার পরেই কিন্তু খুব বাজে রাস্তার কন্ডিশন কিন্তু পেলাম। পুরোটা কিন্তু পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর পাথর মানে খুব এবড়ো খেবড়ো রাস্তায়।
তারপরে আমরা হেলতে দুলতে কিন্তু এগোচ্ছি। अच्छा सांदाकपुर जाने जो इंडिया वाला कोई रास्ता नहीं है? इंडिया वाला है तो ऊपर से। है वो रास्ता में गाड़ी जाता है तो उस रास्ता में क्यों नहीं है? वो लंबा है ना रास्ता, ये शॉर्टकट है। अच्छा 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 इसलिए তো এটাই নেপালের রাস্তা। নেপালের রাস্তা শর্টকাট হয় বলে তো আমরা এই নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি। আর পশ্চিমবাংলার ভিতরে যে রাস্তা আছে সেটা একটু ঘোরা হয় বলে তো রাস্তাটা ওদিক দিয়ে যেতে হয় আর কি। এই যে দেখছেন হেলতে দুলতে পেটের নাড়ি ভুড়ি এদিক ওদিক করে আমরা এগিয়ে চলেছি ভিকে ভঞ্জনের দিকে। এই কালিয়াপগড়ি থেকে ভিকে ভঞ্জন সত্যিকারই একটি কুখ্যাত সেকশন। এখানে অফরোডিং সত্যিকারই একটি দুর্গম ব্যাপার। বড় বড় পাথর, তীক্ষ্ণ খাঁজ আর সামনে সরু পাহাড়ি বাঁক। এখানে শুধু 4x4 গাড়ি ওঠে। প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নেপালের ছোট্ট একটি সেটেলমেন্ট চৌরিচক। সান্দাকপুতে ট্যুরিস্টদের নামিয়ে এসে এই 4x4 এর ড্রাইভাররা সাধারণত এখানে এসে নাইট স্টে করে। নেপালের মধ্যে ঢোকার পরই রাস্তা কিন্তু ভালোই খারাপ পাচ্ছি। এখন সময় ঠিক বিকেল 4:05 আর আমরা এই মুহূর্তে অতিক্রম করে গেলাম ভিকে ভঞ্জন। এই ভিকে ভঞ্জন থেকে সান্দাকপুর 3 কিলোমিটার। এই ভিকে ভঞ্জন কথাটির অর্থ হলো ভ্যালি অফ পয়জন, অর্থাৎ বিষাক্ত উপত্যকা। এখানে বিষাক্ত অ্যাকোনাইট গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। সামনের ওই যে খাড়া সিঁড়ির যে রাস্তাটা, এটাই হলো ট্রেকিং রুট সান্দাকপুর যাওয়ার জন্য। আর এই ভিকে ভঞ্জনের পরেই শুরু হয় সান্দাকপুর সবচেয়ে বিপজ্জনক অংশ, একটা খাড়া পাথুরে সরু পথ, যাকে অনেকেই বলেন দ্য ওয়াল অফ সান্দাকপুর। এখানে রাস্তাটা শুধু খাড়া নয়, প্রকৃত রাস্তাই নেই বললেই চলে। বড় বড় বোল্ডার, তীক্ষ্ণ পাথরের সিঁড়ি, প্রতিটা ফুটই যেন এই 4x4 গাড়ির এক একটা পরীক্ষা। ওই যে উপরে সান্দাকপুর। সান্দাকপুর যাওয়ার এই দুর্গম রাস্তা মাঝে মধ্যেই সংকীর্ণ, তাই এখানে নেমে গিয়ে সামনের গাড়িটিকে সাইড দিতে হচ্ছে। এই স্থানটির নাম হলো গুরাস ভ্যালি, আর সামনেই ওই হলো গুরাস ভ্যালি হোমস্টে। এখানে কিন্তু নাইট স্টে করতে পারেন। এই গুরাস ভ্যালির হোমস্টেতে থাকলে ইয়াকের দুধ খেতে পারবেন। এই গুরাস ভ্যালি থেকে সান্দাকপুর দূরত্ব ঠিক 2 কিলোমিটার। মেঘে ঢাকা উঁচু পার্বত্য পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তা কোথায়? এটা রাস্তা মানে হ্যাঁ মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে কোনো রাস্তা নেই। পথের ধারেই দেখতে পেলাম ইয়াক দাঁড়িয়ে আছে বেশ শান্তভাবে, বোধহয় বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর রকমের অফরোডিং করতে হচ্ছে। 4x4 গাড়ি ছাড়া বোধহয় এটা সম্ভবই নয় উপরে ওঠা। এখন মনে হচ্ছে হেঁটে যাওয়া অনেক আরামদায়ক। ওই যে দূরে দেখা যাচ্ছে ভিকে ভঞ্জন। আমরা কি সুন্দর মেঘের উপরে চলে এসেছি, দারুণ লাগছে কিন্তু চারিদিকটা। ওই যে সামনের যে উঁচু মতো পাহাড়, ওটাই হলো সান্দাকপুর পাহাড়। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন শেরপা চারাইদ হোটেল, আর বাম দিকে হোটেল সানরাইজ। আমরা এই দুটো হোটেলে যে কোনো একটিতে থাকবো। এই সান্দাকপুরই হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। সামনেই দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের সংকীর্ণ রাস্তা। বাম দিকে তো পাহাড় একদম খাড়া নিচে নেমে গেছে, কিন্তু এই যে একটু দূরে তাকালেই দুর্দান্ত সব ভিউ। এই ভিউ দেখতে গেলে ভয়ঙ্করের কথাটা মাথায় আসে না। আমরা সান্দাকপুর একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে একটু উঁচুতেই দেখতে পাচ্ছি সান্দাকপুর টাওয়ার। আর এই হলো আমাদের বোলেরোর 4x4 গাড়ি। এই গাড়িতে করে আমরা এসেছি এই রকমের দুর্দান্ত খারাপ রাস্তা দিয়ে। সান্দাকপুর টপে ওঠার ঠিক আগেই এটি একটি ভিউ পয়েন্ট। চলুন এখান থেকে কিছু ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। সান্দাকপুর টপ থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই জায়গাটা এনজয় না করে যাওয়াই যায় না, কারণ এখানকার দৃশ্যটাই আলাদা। মেঘে ঢাকা অসাধারণ সব পাহাড়ের সারি যেন আকাশের সাথে কথা বলছে। আমাদের 4x4 গাড়ির বাহন চালকও এই দুর্দান্ত অপরাহ্নের দৃশ্য ক্যাপচার করতে ব্যস্ত। দুর্দান্ত একটা ভিউ নেওয়ার পর আবার সেই খারাপ রাস্তা দিয়ে এগোতে হচ্ছে, তবে আর মাত্র 500 মিটার। ওই শেরপা চারাইদ আর এদিকে হোটেল সানরাইজ। আমরা পৌঁছে গেলাম সান্দাকপুর। এখন সময় ঠিক বিকেল 4:25 আর আমরা সান্দাকপুর পৌঁছে গেলাম। সান্দাকপুর ভিউ পয়েন্ট 0 কিলোমিটার। उसका जो एंट्री पॉइंट उससे चलिए। यही हलो होटल सनराइज। पार्किंग एंड पिकअप एंड
ड्रॉप चलिए সান্দাকপুতে আমরা প্রথমেই চলে এলাম হোটেল সানরাইজে। এখানে এসে আগে আমরা রুমের খোঁজ করব। এখন সময় ঠিক বিকেল 4:37 আর আমরা পৌঁছে গেলাম এই সান্দাকপু। হ্যালো ফ্রেন্ডস, গাড়িতে বসেই দেখতে পাচ্ছি দুর্দান্ত এক ভিউ। দারুণ একটা কষ্টকর জার্নি করে এসে যদি এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়, সত্যি এই কষ্ট ক্লান্তি সব কিন্তু ভুলে থাকা যায়। এই হলো হোটেল সানরাইজ, আর এখান থেকেই দেখতে পাচ্ছি আমরা সেই অসম্ভব সুন্দর একটি দৃশ্য, দ্য গ্রেট স্লিপিং বুদ্ধ ফরমেশন। তো অবশেষে আমরা একটা 3 বেডের রুম নিয়ে নিলাম, যেখানে বাথরুম অ্যাটাচ নয়। এটার ট্যারিফ হলো 1500 টাকা, অনলি লজিং। আর ফুডিংয়ের জন্য আমরা অর্ডার দিলাম চিকেন থালি 350 টাকা করে। 3 পিস চিকেন দেবে, বাকি যা যা মানে রাইস হোক সবজি হোক সেগুলো ইচ্ছে মতো নিতে পারবে, বুফে সিস্টেম। মূল বিল্ডিং থেকে একটুখানি নিচে নেমেই এই ডরমিটরি টাইপের রুম। এখান দিয়েই এন্ট্রান্স। আর এই মুহূর্তে ভেতরটা একটু অন্ধকার, আলো জ্বালতে হবে। আচ্ছা, ये लाइट थोड़ा জ্বালা दीजिए। এইটা হলো আমাদের রুম। এই হলো 3টে বেড, চার্জিং এর ব্যবস্থা আছে, এটা একটা বড় ব্যাপার। কাঠের রুম, এটা কিন্তু গরম হবে। এখান দিয়ে কিন্তু দেখতে পাওয়া যায় ওই যে দারুণ ভিউ। তো দেখছি এখানে কি হয়। এখানে মোটের বাথরুম আছে, জল বলতে গেলে এই জলের ব্যবস্থা আছে, এখানে জল আছে, কোমোড আছে, আর এদিকে আছে ইন্ডিয়ান টয়লেট। দুরকম টয়লেটই এখানে ব্যবস্থা আছে, ভালোই ব্যবস্থা। আর এই সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা, হাত কিন্তু জমে যাচ্ছে। আর আমরা তাড়াতাড়ি ভেতরে চলে যাব। আমরা আছি এই হোটেলটাতে, হোটেল সানরাইজ। এদের এই নিউ বিল্ডিংয়ে আমরা কিন্তু কোনো রুম পেলাম না, সব রুমই কিন্তু প্যাকড। আর আমরা এর নিচে একটা রুম পেয়েছি, 3 বেডের রুম পেয়ে গেছি, খুব একটা অসুবিধা হবে না। তো সেখানেই আমরা আছি। Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. Baby, let me hold you in my arms. Ooh, oh. ওই যে ইন্ডিয়ান রোড, আর ওই যে উপরে সান্দাকপু। ওই যে ইন্ডিয়ান রোডে চেকপোস্ট। তার মানে আমরা এবার নেপাল থেকে ইন্ডিয়াতে প্রবেশ করবো।